ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো লেনিনের মতে সাম্রাজ্যবাদে কি কি বৈশিষ্ট্য থাকে তা নিয়ে। সাধারণভাবে সাম্রাজ্যবাদ হলো একটি দেশ তার সামরিক শক্তি প্রয়োগ করে, মিলিটারি পাওয়ার প্রয়োগ করে, সেনাবাহিনী দিয়ে অন্য দেশের ভূখণ্ডকে জোর করে সরাসরি দখল করে নেয় এবং সেই ভূখণ্ডে নিজের প্রশাসন চাপিয়ে দেয়। যে প্রক্রিয়ায় একটা দেশ এই ধরনের কাজ করে তাকেই বলে সাম্রাজ্যবাদ। তাহলে সাম্রাজ্যবাদে বোঝা যাবে বা একটা দেশ যে দেশকে আক্রমণ করছে সেই দেশ বুঝতে পারবে যে অন্য দেশ আমাকে আক্রমণ করছে, সাধ্যমতো চেষ্টা করবে, চেষ্টা করে ব্যর্থ হবে, তার ভূখণ্ড, তার রাজ্য বা তার দেশ সাম্রাজ্যবাদী অর্থাৎ যে শক্তি সাম্রাজ্য স্থাপন করতে চাই, নিজের সাম্রাজ্য বিস্তার করতে চাই, সেই শক্তির অধীনে দেশটা চলে যাবে। কিন্তু সেই দেশটাকে বুঝতে পারবে কে আমার শত্রু, কে আমাকে আক্রমণ করছে। এই হলো সাধারণভাবে সাম্রাজ্যবাদ। তাহলে সাম্রাজ্যবাদ সাধারণভাবে সাম্রাজ্য বিস্তার, দেশ দখলের প্রক্রিয়া। দেশ দখল করে তার উপর যে দেশ দখল করবে, দখলকারী দেশ যে ভূখণ্ড দখল করবে তার উপরে নিজের প্রশাসন, নিজের শাসন চাপাবে আর সেই ভূখণ্ড মেনে নিতে বাধ্য হবে। লেনিন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী প্রক্রিয়াকে বিশেষভাবে ব্যাখ্যা দিয়েছেন। লেনিন মার্ক্সবাদী তাত্ত্বিক, লেনিন মার্ক্সবাদী লিডার, 1917 সালে নভেম্বর বিপ্লবের লিডার, বলশিবিক পার্টির লিডার এবং বিশ্বের প্রথম রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। তাই মার্ক্সবাদী লেনিনের গুরু মার্ক্স, কার্ল মার্ক্স, এঙ্গেলস বা অন্যান্য মার্ক্সবাদী তাদের অনুসরণ করেছেন ঠিকই, কিন্তু মার্ক্স যে সময় এই তত্ত্ব লিখেছেন সাম্রাজ্যবাদ সম্পর্কে, সেই তত্ত্বের সঙ্গে লেনিনের সাম্রাজ্যবাদ প্রসঙ্গে আলোচনাটা একটু আলাদা। মার্ক্সের জন্ম 1818 সালে, মার্ক্স মারা গেছেন 1883 সালে। আর লেনিনের জন্ম হলো 1869 সালে, মৃত্যু হলো 1924। লেনিন 1916 সালে তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম ইজ দি হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থটা লিখেছেন। এই গ্রন্থটার মানে কি? সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের বা ধনতন্ত্রের বা ক্যাপিটালিজমের সর্বোচ্চ পর্যায় বা শেষ পর্যায়। লেনিন এই গ্রন্থটা লিখেছেন পুঁজিবাদী দেশগুলো ভূখণ্ড দখল করবার জন্য, অন্যের ভূখণ্ড দখল করবার জন্য বা উপনিবেশ স্থাপন করবার জন্য অন্য দেশে নিজেদের দেশের পণ্য বা দ্রব্য বিক্রি করার জন্য বাজার দখল করা আর অন্য দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করা। তখন কিন্তু পুঁজিবাদী দেশগুলো, পুঁজিপতিরা নিজের দেশে শিল্প কারখানা তৈরি করত। সেই জন্য উপনিবেশ স্থাপন করার দরকার ছিল দ্রব্য বেচার জন্য, আর সেই দেশের থেকে কাঁচামাল নিয়ে এসে নিজের দেশের শিল্পকে আরো উন্নত করার জন্য। কিন্তু এলপি যুগে অর্থাৎ উদারীকরণের যুগে, বেসরকারীকরণের যুগে এবং বিশ্বায়নের যুগে এটা কিন্তু চলছে না, সেটা আমি পরে আলোচনা করব। লেনিন বিশ্ব শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে বলেছেন যে সাম্রাজ্যবাদ হচ্ছে খতরনাক। সাম্রাজ্যবাদী প্রক্রিয়া এটা একটা যুদ্ধ সৃষ্টি করার প্রক্রিয়া, যুদ্ধ সৃষ্টি হবে। পুঁজিবাদের বিকাশ হলে, উন্নতি হলে, একাধিক দেশে পুঁজিপতিদের মূলধন বাড়লে তারা বিদেশে বাজার দখল করবে এবং কম্পিটিশনে তারা লিপ্ত হবে এবং প্রতিযোগিতা থেকে নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধাবে। তাই লেনিন বলছেন প্রথম মহাযুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদীদের মধ্যে যুদ্ধ। যাই হোক, আজকের ভিডিওতে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য সম্পর্কে লেনিন আলোচনা করেছেন। সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য মানে কি? সাম্রাজ্যবাদের বিষয়গুলি আমাদের আলোচনা করতে হবে, কি তাই তো? তো লেনিন ইম্পেরিয়ালিজম ইজ দি হাই স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থে প্রধানত সাম্রাজ্যবাদের 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এক, লেনিন বলেছেন সাম্রাজ্যবাদ হলো একটি একচেটিয়া পুঁজিবাদ। 2, সাম্রাজ্যবাদ হলো পরগাছা, ক্ষয়িষ্ণু। 3, সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষ বা মৃত প্রায়। প্রধানত এই 3টি বৈশিষ্ট্যকে তিনি আবার আরো বিভিন্ন পয়েন্টে আলোচনা করেছেন। আমরা 1 নম্বর যে পয়েন্ট লেনিন বলেছেন যে সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ, এই পয়েন্টটা আলোচনা করব। লেনিন সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ একে আবার 5টা ভাগে ভাগ করেছেন। সাম্রাজ্যবাদ
একচেটিয়া পুঁজিবাদ, এই বিষয়টাকে, এই বৈশিষ্ট্যটাকে লেনিন 5টা বৈশিষ্ট্যে আলোচনা করেছে। 1, সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ। লেনিন বলছেন যে শিল্পায়নের ফলে উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের পরিমাণ, পুঁজি বিনিয়োগ ছাড়া উৎপাদন হয় না শিল্পে, পুঁজির পরিমাণ সব হচ্ছে কেন্দ্রীকরণ ঘটে। লেনিন 1 নাম্বার সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ এই পয়েন্টে আলোচনা করেছেন যে শিল্পায়নের ফলে উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু এই উৎপাদনের পরিমাণ, দ্রব্যের পরিমাণ বা উৎপাদন ব্যবস্থা সবটাই কেন্দ্রীকরণ হয়, কিছু মানুষের হাতে চলে যায়, এটাকে বলে কেন্দ্রীকরণ। পুঁজির কেন্দ্রীকরণ ঘটে, পুঁজি মানে ক্যাপিটাল, মূলধন, এটার কেন্দ্রীকরণ ঘটে, মানে কিছু শিল্পপতির হাতে, কিছু ব্যবসায়ীর হাতে পুঁজি চলে যায় বা নিয়ে নেয় তারা। একচেটিয়া কারবার তারা সৃষ্টি করে। একচেটিয়া কারবার মানে কি? মানে হলো যে যেসব শিল্পপতি বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করে, বেশি সংখ্যক কারখানার মালিক, বেশি সংখ্যক প্রথম শিল্পায়নের প্রথম দিকে শ্রমিক দরকার, বেশি শ্রমিক, বেশি মূলধন, বেশি পরিমাণে যন্ত্রপাতি ব্যবহার, এগুলো করে বেশি লাভ করেছে, তারা হেভি উৎপাদন করছে, তাদের শিল্প কারখানার সংখ্যা বেশি, এবং এই শিল্পজাত দ্রব্য যারা ব্যবসা করছে, বিক্রি করছে বিভিন্ন দেশের বাজারে, বিদেশের বাজারে, বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে। তাহলে শিল্পের সংস্থা এবং ব্যবসায়ী সংস্থা তারা কি বাজার দখল করে নিয়েছে। অন্য এই বাজার দখল সবাই করতে চাইছে, মাঝারি শিল্পপতি, পুঁজিপতি, উচ্চ পর্যায়ের মূলধন মালিক বা পুঁজিপতি বা শিল্পপতি, তারা সবাই কম্পিটিশনে মাঝারি আর ছোট পুঁজির মালিকরা, ছোট পুঁজির শিল্পপতিরা, তারা বাজার থেকে আউট হয়ে যায়, তারা বাজার থেকে ধ্বংস হয়ে যায়। আর বড় বড় শিল্পের মালিক, বড় বড় ব্যবসায়ী সংস্থা, তারা টিকে থাকে এবং অতিরিক্ত যে উৎপাদন হচ্ছে এবং উৎপাদন করছে, তারা মূলধন বিনিয়োগ করে সেগুলি তাদের নিয়ন্ত্রণে থাকে। তারা দাম নিয়ন্ত্রণ করে, দাম নির্ধারণ করে। প্রতিযোগিতায় ছোট শিল্পপতিদের স্থান থাকে না, প্রতিযোগিতায় ছোট ছোট শিল্প সংস্থা, ব্যবসায়িক সংস্থা, তাদের কোনো স্থান থাকে না। তার ফলে কি হয়? একচেটিয়া পুঁজিবাদের সৃষ্টি হয়। এলো 1 নাম্বার। লেনিন একচেটিয়া পুঁজিবাদের দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য কি একচেটিয়া পুঁজিবাদের? সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজির এই বৈশিষ্ট্যটা হলো ব্যাংক ক্যাপিটাল এর কেন্দ্রীকরণ। অর্থাৎ ব্যাংকে যে মূলধন থাকে, ব্যাংকের মালিকের নিয়ন্ত্রণে, তার আবার কেন্দ্রীকরণ হয়। প্রত্যেকটা শিল্পে উন্নত দেশে যেসব ব্যাংক তৈরি হয়েছে, ব্যাংক মালিকরা সুদে শিল্প মালিকদের টাকা ঋণ দেয়, কিন্তু ব্যাংক মালিকদের মধ্যে কম্পিটিশন আছে, কে কত পরিমাণ ঋণ দিতে পারে, কে কম ইন্টারেস্টে ঋণ দিতে পারে। এর ফলে কি হয়? ছোট ছোট ব্যাংক মালিক যারা, তারা ব্যাংকের ব্যবসা থেকে ধ্বংস হয়ে যায়, আর বড় বড় ব্যাংক মালিক তারা থাকে। শিল্প মালিকরা, তাদের মূলধন আছে, তারা মূলধন বিনিয়োগ করে উৎপাদন সৃষ্টি করছে, দেশে বিদেশে বাজারে বিক্রি করে লাভ করছে, লাভের টাকা আবার বিনিয়োগ করছে, করা সত্ত্বেও তাদের মূলধনের ঘাটতি থাকে। তার কারণ তাদের একটাই লক্ষ্য, উৎপাদন আরো বাড়াইতে হবে, মূলধন মুনাফা আরো বেশি অর্জন করতে হবে, মূলধন আরো বৃদ্ধি করতে হবে। সেই কারণে তারা তাদের নিজস্ব মূলধন ছাড়াও ব্যাংকের কাছ থেকে ব্যাংক পুঁজি বা মূলধন তারা সংগ্রহ করে তার সুদের বিনিময়ে। এক্ষেত্রে শিল্প মালিকেরা, ব্যবসা মালিকেরা, তারা যেমন ছোট ছোট ব্যবসায়ী শিল্পপতিদের প্রতিযোগিতা থেকে মানে বের করে দিয়েছে, তারা টিকে থাকতে পারেনি, ধ্বংস করে দিয়েছে, তেমনি ব্যাংকের যারা বড় বড় ব্যাংক মালিক, বেশি মূলধনের মালিক ব্যাংকের, তারা টিকে থাকলো, আর ছোট ছোট মাঝারি ব্যাংক মালিকরা বাজার থেকে ধ্বংস হয়ে গেল। তাহলে এখানে একচেটিয়া অধিকার ফিরে পেল কারা? ব্যাংক মালিকদের একচেটিয়া। আমি আগে বলেছি লেনিন সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজিবাদের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো যে শিল্প মালিকদের হাতে পুঁজি উৎপাদন ব্যবস্থা কেন্দ্রীকরণ। এবার আমি বললাম যে 2 নাম্বার হচ্ছে যে সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজির আর একটা বৈশিষ্ট্য যে ব্যাংক পুঁজির কেন্দ্রীকরণ। তাহলে ব্যাংক পুঁজির কেন্দ্রীকরণ আর এই ব্যাংক পুঁজি আর শিল্প পুঁজি মিলিত হয়ে ক্যাপিটাল অনেক বেড়ে যায় এবং শিল্প মালিকরা বেশি বেশি করে শিল্প কারখানাতে মূলধন বিনিয়োগ করতে পারে। তাহলে ব্যাংক পুঁজি যারা মালিক, ব্যাংক পুঁজির মালিক, তারা শিল্প মালিকদের শর্ত সাপেক্ষে সুদে টাকা ধার দেয়। তাহলে ব্যাংক মালিক এবং শিল্প মালিক, একচেটিয়া শিল্প মালিক, তারা মিলিত হয়ে তোমার একটা ক্যাপিটাল তৈরি করছে, বড় ধরনের ক্যাপিটাল, বিরাট পরিমাণ ক্যাপিটাল। এই ক্যাপিটাল শিল্প মালিকরা বিনিয়োগ করছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে ছোট ছোট ব্যাংকগুলি
চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিপতিদের হাতে চলে আসছে। একচেটিয়া পুঁজিবাদ ছিল অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতি এরা নিয়ন্ত্রণ করছে। শিল্প উৎপাদন একচেটিয়া উৎপাদনে কর্তৃত্ব করছে পুঁজিপতিরা, আবার পুঁজি সংগ্রহের ক্ষেত্রেও এখানে একচেটিয়া পুঁজিবাদ কায়েম হলো। 3, লেনিন একচেটিয়া সাম্রাজ্যবাদের যে একচেটিয়া পুঁজিবাদ, সেখানে আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন। সেই বিষয়টা কি? পুঁজি রপ্তানি। দেখো, একটা দেশের শিল্প মালিকরা তাদের হাতে প্রচুর মূলধন, সেই মূলধন তারা নিজের দেশে শিল্প কারখানা গড়ে তুলে সেই মূলধন শেষ করতে পারছে না, তখন সেই মূলধন অন্য দেশের ভূখণ্ডে বিনিয়োগের জন্য তারা উপনিবেশ স্থাপনের চেষ্টা করে। তাহলে শিল্পায়নের প্রথম যুগে পুঁজির মালিকরা, ক্যাপিটালিস্টরা পুঁজি নিজের দেশেই বিনিয়োগ করত, কিন্তু দূষণ বেড়েছে, তাই উন্নত দেশগুলো তাদের নিজের দেশে শিল্প কারখানা গড়ার ক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রণ আইন চালু করেছে। তখন শিল্পপতিরা বিদেশের বাজারে শিল্প কারখানা গড়ার উদ্যোগ নিয়েছে। একটা সময়ে শিল্পায়নের প্রথম যুগে ধরো ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, সেখানে তো ইংল্যান্ড চাইতো যে আমাদের দেশেই শিল্প বিপ্লব হোক, শিল্প দ্রব্য তৈরি হোক, আমরা পৃথিবীতে আমাদের উপনিবেশগুলিতে বিক্রি করব। কিন্তু ইংল্যান্ডের উপনিবেশ হচ্ছে ভারত। তাহলে ভারতে দেখো, ভারতের যে হস্তশিল্প, ঢাকার মুসলিম জগৎ বিখ্যাত, বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হতো, সেটা বন্ধ করার জন্য ভারতের শিল্পীদের বুড়ো আঙুল কেটে দিল এবং ভারতের শিল্পের অবক্ষয় অর্থাৎ শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আবার সেই ইংল্যান্ড আজকে আমেরিকা 1 নম্বরে অর্থনীতিতে, চীন, তারা কিন্তু দেশে দেশে বিভিন্ন দেশে শিল্প কারখানা তৈরি করছে পুঁজি রপ্তানি করার জন্য। লেনিন কিন্তু 1916 সালে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি যে প্রত্যেক কান্ট্রির ক্যাপিটালিস্টরা, মূলধন মালিকরা, তারা কি করে? ক্যাপিটালকে অন্য দেশে বিনিয়োগ করছে। প্রথমে বিনিয়োগ করেনি, আমি বলেছি শিল্পায়নের প্রথম যুগে লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো, শ্রমিক বেশি দরকার ছিল। আজকে বিশ্বায়নের যুগে, বিশেষ করে 90 দশক থেকে মূলধন মালিকরা আর নিজের দেশে কারখানা করছে না, তারা বিদেশের বাজারে কারখানা করছে। এর জন্য বিভিন্ন দেশের মধ্যে উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলো দেখো সম্পর্ক তৈরি করছে, ব্যবসা বাণিজ্যের উপরে শুল্ক আরোপ করছে। ওই যে আমেরিকার কোম্পানি ভারতে ব্যবসা করতে আসলে সেই কোম্পানির উপরে ট্যাক্স আরোপ করছে। ও ইংল্যান্ড থেকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংল্যান্ড সরকারকে ট্যাক্স দিতে হতো, শুল্ক দিতে হতো। শুল্ক দিয়েও লাভ থাকবে। তাই লেনিন বলছেন যে পুঁজি রপ্তানি বা ক্যাপিটাল রপ্তানি করে শুধু নিজের দেশে নয়, বিভিন্ন দেশে রপ্তানি করতে হবে। এখন বিভিন্ন দেশ তো বেদখল হয়ে আছে, তাহলে কি করতে হবে? দেশ দখল করতে হবে। তাই ওই যে প্রথম বিশ্বযুদ্ধ, তার আগে ইংল্যান্ড বিশ্বের বাজার দখল করে বসে আছে, ফ্রান্সও কিছু কিছু বাজার দখল করে বসে আছে, পর্তুগাল, ওলন্দাজ, এরা বিশ্বে কিছু কিছু জায়গা দখল করে বসে আছে, তাদের উপনিবেশ স্থাপন করেছে। এবার জার্মানি শিল্পায়ন ঘটিয়েছে, তো সে জার্মানি বাজার পাচ্ছে না, তার নিজের দেশে শিল্পজাত দ্রব্য বিক্রি বেশি হচ্ছে না। একটা কথা মনে রাখবে যে যখন শিল্পায়ন প্রথম হয়েছে, তখন লেবার ইন্টেন্সিভ মেথডে অর্থাৎ শ্রম প্রগাঢ় পদ্ধতিতে উৎপাদন হয়েছে, শ্রমিকের সংখ্যা দেশে বেশি, তাহলে তাদের আয় কম, তাদের ক্রয় ক্ষমতা কম, তারা শিল্পজাত দ্রব্য জিনিস বেশি কিনতে পারবে না। তখন দ্রব্য অবিকৃত অবস্থা থাকবে, সেই দ্রব্য বাজারে, বিদেশের বাজারে বিক্রি করতে হবে। আবার দেশের শিল্পটাকে মানে বজায় রাখার জন্য, শিল্পটাকে উন্নত করবার জন্য বা শিল্পটাকে চালু রাখার জন্য কাঁচামাল দরকার, সেই কাঁচামাল অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে। তাহলে 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 উপনিবেশ স্থাপনের প্রবণতা, মূলধন অন্য দেশে বিনিয়োগ করা মানে হলো তার সঙ্গে তোমার উপনিবেশ স্থাপন। সেখানে কিন্তু যুদ্ধের পরিবেশ, প্রতিযোগিতা এসব হবে। তো বিশ্বায়নের যুগে তুমি দেখো, বা নয়া উদারীকরণ, বেসরকারীকরণের যুগে, নয় উদারীকরণ রাষ্ট্র বেসরকারি উদ্যোগের উপরে নিয়ন্ত্রণ করবে না, বেসরকারি উদ্যোগগুলোকে শিল্প, কারখানা, পরিবহন, কমিউনিকেশনের উন্নতির জন্য পরিবেশ তৈরি করে দিবে রাষ্ট্র, অতন্দ্র প্রহরীর কাজ করবে রাষ্ট্র। আর এখানে কোম্পানিগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে, বেসরকারিকে গুরুত্ব হবে, সরকারি ক্ষেত্রগুলিকে তুলে দিয়েছে। বিশ্বে দেখো সব বেসরকারি হয়ে যাচ্ছে, সরকারি ক্ষেত্র তো সরকার চাকরি দিবে কি করে? তাহলে আমরা দেখি খোলা বাজার অর্থনীতি, তারপরে খোলা বাজার, ওপেন মার্কেট, ওপেন ইকোনমি, খোলা বাজার, তারপরে ওপেন ইকোনমি, খোলা অর্থনীতি, অবাধে বিভিন্ন দেশের কোম্পানি বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে। তাহলে আজকে উপনিবেশের কাছ থেকে, তার কারণ উপনিবেশের যুগ, সাবেকি যে উপনিবেশ, সেটা কিন্তু আজকে নেই। দ্বিতীয় মহাযুদ্ধের পর যে ইউনো তৈরি হয়েছে, সেই চার্টারে বলা আছে যে উপনিবেশবাদকে মানা যাবে না, আজকের এই সভ্য যুগে সাম্রাজ্যবাদকে মানা যাবে না। তাহলে মূলধন রপ্তানির মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়। তাহলে মূলধন, এটা হলো মূলধন বেশি হয়েছে তাই সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়েছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, একচেটিয়া সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ। এটা ব্যাখ্যা করতে গিয়ে লেনিন 4 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজিবাদের আন্তর্জাতিক স্তরে পুঁজিবাদের মধ্যে একটা জোট গঠন হয়। আন্তর্জাতিক স্তরে লেনিন বলছেন যে সাম্রাজ্যবাদী দেশগুলি, পুঁজিবাদী দেশগুলো, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে জোট গঠন করে, সমঝোতা করে, আঁতাত করে পুঁজি রপ্তানি করার জন্য, যে আমি
একটা দেশ বললো যে আমি এই দেশে বাণিজ্য করব, আমি এই দেশে বাজার দখল করব, এই দেশে থেকে কাঁচামাল সংগ্রহ করব, এই দেশে কারখানা গড়ে তুলবো, এসব কিন্তু আজকাল খুব ভাগাভাগি করে নিচ্ছে পুঁজিপতি দেশগুলো। তাই লেনিন 1916 সালেই বলেছেন যে সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজি আন্তর্জাতিক স্তরে পুঁজিপতিদের মধ্যে একটা একটা কি বলবো আঁতাত গড়ে ওঠে। কিন্তু এই আঁতাত কিন্তু টিকে না। তাই তোমরা দেখতে পাও যুদ্ধ পরিস্থিতি, বাজার দখল, কে কত অর্থনৈতিক ক্ষেত্রে মানে লাভ করতে পারবে, প্রতিটা দেশ তার জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি গ্রহণ করছে। যার ফলে মুখে যতই শান্তির প্রতিষ্ঠার কথা বলুক না কেন, যুদ্ধের আবহাওয়া তৈরি হবে এবং দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা বিঘ্নিত হবে এবং দুর্বল রাষ্ট্রগুলি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যাবে। তার কারণ অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের যারা ধনী দেশ এবং ধনী দেশের পুঁজির মালিক যারা, তাদের হাতে থাকে। 5 নাম্বার, লেনিন সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ, এই প্রধান বৈশিষ্ট্যের 5 নাম্বার যে বৈশিষ্ট্য, আমি 5টা বৈশিষ্ট্য আলোচনা করছি, তোমরা মোবাইল চালিয়ে লিখে নিবে। সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজিবাদের মাধ্যমে বিশ্বের বাজারকে নিয়ন্ত্রণ করছে। লেনিন বলছেন বিশ্বের বাজারকে, এটা আন্তর্জাতিক ব্যাপার, বিশ্বের বাজারকে নিয়ন্ত্রণ করছে তোমার কিসের মাধ্যমে? একচেটিয়া পুঁজিবাদের মাধ্যমে। দেখো, বিশ্বের বাজারকে নিয়ন্ত্রণ করছে 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে। তো বিশ্বের বাজারগুলো প্রায় ভূখণ্ড কিন্তু উপনিবেশিক শক্তির দখলে ছিল। তাহলে সেই দখল যাদের আছে তারা কি দখল ছাড়তে চাইবে? ছাড়তে চাইবে না। তাহলে আর নতুন নতুন দেশ যারা শিল্পে উন্নত করছে, ক্যাপিটাল তাদের বাড়ছে, তারা কিন্তু তাদের ক্যাপিটাল ইনভেস্ট করার জন্য, মূলধন বিনিয়োগ করার জন্য এবং দ্রব্য বিক্রি করার জন্য, পাশাপাশি কাঁচামালও সংগ্রহ করার জন্য তারা চেষ্টা করছে। তাহলে এর ফলে কি হচ্ছে? একচেটিয়া পুঁজিপতিদের সঙ্গে যে দেশ নতুন ক্যাপিটালিজম উন্নতি হয়েছে, ধনতন্ত্রের উন্নতি হয়েছে, সেই দেশের মধ্যে যুক্ত। তাই লেনিন বলছেন যে 1914 সালের আগ অব্দি পৃথিবীর বাজার প্রায় ভাগ হয়ে আছে। তাহলে এই বাজার দখল এবং মূলধন বিনিয়োগ, নতুন পুঁজিপতি দেশগুলো বাজার দখল করতে হবে, পুঁজি বিনিয়োগ করতে হবে, এই কারণে তারা যুদ্ধে ডাক দিয়েছে। এইভাবে প্রথম মহাযুদ্ধে হয়েছে এবং প্রথম মহাযুদ্ধে অন্যান্য কারণের মধ্যে, বিভিন্ন কারণের মধ্যে এটা কিন্তু এই অর্থনৈতিক কারণ, এতে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এবার মেন পয়েন্ট 2 নাম্বার। 2 নাম্বারে আমরা কি বলেছি? লেনিন বলছেন যে সাম্রাজ্যবাদের প্রধানের মধ্যে প্রধান বৈশিষ্ট্য একচেটিয়া পুঁজিবাদ, 2 হচ্ছে সাম্রাজ্যবাদ পরগাছা। এখানে লেনিন 4টি পয়েন্ট উল্লেখ করছেন। পরগাছা কাকে বলে? পরগাছা মানে সে নিজে উৎপাদন করে না, অন্যের উপরে নির্ভর করে চলে। সাম্রাজ্যবাদ পরগাছা, এই যে সাম্রাজ্যবাদ ব্যাপারটি, এটা তো অন্য দেশের মানে অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়া না, অন্য দেশের অর্থনীতি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, অন্য দেশের বাজার দখল করে নেওয়া, যে দেশে বাজার দখল করলে সেই দেশের কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় হারিয়ে দেবে। তখন সেই দেশ কিন্তু অনুন্নত প্রযুক্তিবিদ্যায়, অনুন্নত কম খরচে দ্রব্য উৎপাদন করে না। তাই সাম্রাজ্যবাদী দেশ সে কিন্তু কম খরচে উন্নত প্রযুক্তি দিয়ে কম খরচে দ্রব্য উৎপাদন করতে পারবে। তো এখানে 4টি বৈশিষ্ট্য এই সাম্রাজ্যবাদ, যে ক্ষয়িষ্ণু সাম্রাজ্যবাদ, লেনিন 4টি বৈশিষ্ট্য কথা বলেছে। 1 নাম্বার হলো সাম্রাজ্যবাদী যুগে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়েছে। বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়েছে কথা ঠিকই, কিন্তু বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উন্নতির যে ফসল, সেটা বেশি সংখ্যক মানুষের মধ্যে বন্টন হয়নি, সেটা মুষ্টিমেয় ব্যক্তির হাতে তোমার চলে গেছে। আর এই মুষ্টিমেয় ব্যক্তি, তারা পুঁজিপতি, তারা বেশি পরিমাণ মূলধন লাভ করে, মুনাফা অর্জন করে এবং তাদের লোভের শেষ নাই মুনাফা অর্জনে। তারা আরো মুনাফা বৃদ্ধি করতে চায়, আরো মূলধন বেশি নিয়ন্ত্রণ করতে চায়, সেই জন্য তারা কিন্তু উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাহলে উৎপাদন ব্যবস্থাতে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুঁজিপতি শ্রেণী তারা কিন্তু অনেক সময় বৈজ্ঞানিক আবিষ্কারকে চাপা দিয়ে রাখে। 2, সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজির স্তরে, অর্থাৎ সাম্রাজ্যবাদের পরগাছা, পুঁজিপতি শিল্পের মালিক, পুঁজিপতিরা হলো শিল্পের মালিক, আর শিল্পের পরিমাণ যতই তাদের বাড়ুক, তারা কিন্তু খুশি থাকে না। পুঁজিপতিরা প্রথম দিকে শিল্পকে নিজেরাই পরিচালনা করত, কিন্তু পুঁজিপতিদের শিল্প কারখানা বৃদ্ধি পাওয়াতে, উৎপাদন বৃদ্ধি পাওয়াতে, দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে তাদের পুঁজি বিনিয়োগ, এইসব ব্যাপারে তারা আর নিজেরা এই শিল্প কারখানা ব্যবসা পরিচালনা করে না। কারা করে? বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত বিশেষজ্ঞ, তারা শিল্প কারখানাকে পরিচালনা করে। দেখো, এইবার শিল্প কারখানাকে বেতনভুক্ত বিশেষজ্ঞরা চালাচ্ছে, ম্যানেজমেন্ট তারা চালাচ্ছে, ইঞ্জিনিয়াররা চালাচ্ছে, কিন্তু তারা কি করছে? তারা পুঁজি প্রচুর, তখন তারা রিল্যাক্সে জীবনযাপন করতে চাইছে। তাদের বিলাস জীবনযাপন, ব্যভিচার, অনাচার, পাপাচার, এইসব জীবন তাদের মধ্যে তো চলে আসে। তখন কিন্তু উৎপাদনের সঙ্গে এই একচেটিয়া পুঁজির মালিকের সম্পর্ক থাকে না। তাহলে উৎপাদনের সঙ্গে যুক্ত থাকছে মেশিন, থাকছে টেকনিশিয়ান, থাকছে আধুনিক যুগে। লেনিনের যুগে শিল্পে প্রচুর শ্রমিক নিয়োগ হতো, সেই প্রেক্ষাপটেই বলি, শ্রমিক থাকছে, তোমার মানে শ্রমিক উৎপাদন করছে, আর ম্যানেজমেন্টে যারা আছে, তারা বিশেষজ্ঞ আছে, তারা পরিচালনা করছে। কিন্তু শিল্পের মূলধনের মালিক যারা,
তাদের উৎপাদনের সঙ্গে যোগাযোগ থাকছে না, তাদের লাইফস্টাইল হাইফাই বিলাস দ্রব্য ব্যবহার করে, তারা লাক্সারি লাইফ ভোগ করে, তাদের নৈতিক অবনতি ঘটে, তখন তখন তারা এই লাক্সারি লাইফ পাওয়ার জন্য তারা যেহেতু উৎপাদনের সঙ্গে যুক্ত থাকছে না, তাই তারা কিন্তু পরগাছা, তারা কিন্তু সামন্ততন্ত্রে যেমন ধরো ভূমির সামন্ত প্রভু যারা জমিদার, তারা তো মধ্যস্বত্বভাগী, তারা তো পরগাছা ছিল সামন্ত যুগে। তাহলে আজকে পুঁজিবাদী দেশে পুঁজিবাদী সমাজ দেও পুঁজিপতিরা পরগাছাতে পরিণত হচ্ছে এবং এটা একটা ক্ষয়িষ্ণুতে পরিণত হচ্ছে, এটা প্রায় পতনের দিকে চলে যাচ্ছে। লেনিনের এটা হলো বক্তব্য। লেনিন সাম্রাজ্যবাদ যে পরগাছা, সেখানে 3 নম্বর বৈশিষ্ট্য বলছেন যে পুঁজিপতির শ্রেণী স্বার্থে শ্রমিকের একটি অংশকে, 3 নম্বরে লেনিন বলছে যে পুঁজিপতিরা নিজেদের শ্রেণীর স্বার্থকে রক্ষা করবার জন্য তারা কিন্তু শ্রমিকদের একটা অংশকে নিজেদের নিয়ন্ত্রণে আছে, তাদেরকে প্রলোভন দেখায়, তাদেরকে অর্থ দেয়, সুযোগ সুবিধা দেয়, তাদেরকে দাবিদারে পরিণত করে, শিল্পপতিদের পুঁজির মালিকদের দাবিদারে পরিণত করে তোমার শ্রমিকদের এই অংশ। যার ফলে কি হয়, অন্যান্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়, শ্রমিকদের মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেলে। কিছু শ্রমিক যারা নেতৃস্থানীয় থাকে তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে নিজেদের দাবিদারে নিয়ে আসে, আর বেশি সংখ্যক শ্রমিক কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত থাকে, তারপরে তাদের মধ্যে দুর্বল হয়ে যায়, শ্রমিক আন্দোলন দুর্বল হয়। কিন্তু সেইটাও কিন্তু শ্রমিকরা বুঝতে পারবে এখানে শ্রমিকরা আবার ঐক্যবদ্ধ হবে। তাই পুঁজিপতিরা শ্রমিকদের স্বার্থে নিজেদের স্বার্থে শ্রমিকদের যে ব্যবহার করতে গিয়েছে, যে বিভেদ সৃষ্টি করেছে, এই চেষ্টাটা কিন্তু পুঁজিপতিরা করে। এইভাবে পুঁজিবাদ কিন্তু নিজের অস্তিত্ব বজায় রাখবার জন্য শ্রমিকদের মধ্যে বিভাজন, এটাও পুঁজিবাদের একচেটিয়া পুঁজিবাদের একটা ক্ষয়িষ্ণু অবস্থা, পতনের অবস্থা। 4 নম্বর লেনিন মেন পয়েন্টে সাম্রাজ্যবাদের পরগাছা বলছে, তাই তো, সাম্রাজ্যবাদের পুঁজিপতিরা পরগাছা। এখানে 4 নম্বর পয়েন্টে 4 নম্বর বৈশিষ্ট্যে লেনিন বলছেন যে পুঁজিবাদ সংকটে পড়বেই। লেনিন বলছেন মার্ক্সবাদ অনুযায়ী যে উৎপাদনের উপকরণগুলি, মিনস অফ প্রোডাকশন, এগুলো হচ্ছে উৎপাদন শক্তি, আর এই উৎপাদন শক্তির বিকাশ ঘটে, উন্নত হয়, উৎপাদন বাড়ে, কিন্তু উৎপাদন শক্তির বিকাশের একটা শেষ পর্যায়ে আছে, আর বিকাশ হবে না। তখন কি হবে, পুঁজিপতি শ্রেণী আর মানে শ্রমজীবী শ্রেণীকে আর বেতন বেশি দিতে পারবে না। আজকের এলপিজির যুগে যেটা বিশ্বায়নের প্রক্রিয়া চলছে 90 দশকে, এখানেও কিন্তু এই একই সমস্যা দেখা দেবে। এখন অল্প পয়সায় শ্রমিক মানে ইঞ্জিনিয়ার নিয়োগ করছে, ম্যানেজমেন্টের লোক পেয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু অল্প পয়সায় পাবে না, আর উৎপাদনও যখন বাড়াতে পারবে না, তখন এই যত লেবার বা শ্রমজীবী শ্রেণী আছে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তখন এটা কিন্তু পুঁজিবাদের একটা সংকট। এই হচ্ছে 4টি পয়েন্ট হলো সাম্রাজ্যবাদের পরগাছা পয়েন্টে। এবার মেন পয়েন্ট হচ্ছে 3 নাম্বার, উনি প্রধান বৈশিষ্ট্য 3টি বলেছেন। সাম্রাজ্যবাদ হলো মৃত প্রায় পুঁজিবাদ, আর আগেটা বললাম ক্ষয়িষ্ণু, আর প্রথম বলছি একচেটিয়া পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ। ওকে, এইবার দেখো মৃত প্রায় পুঁজিবাদ। লেনিন এটা একটা পয়েন্টে আমি আলোচনা করব। লেনিন বলছেন যে পুঁজিবাদ মৃত প্রায়। পুঁজিবাদ মানে যেমন সামন্তবাদ উচ্ছেদ হয়েছে, তেমনি পুঁজিবাদও উচ্ছেদ হয়ে যাবে, পুঁজিবাদ টিকে থাকতে পারবে না, মরে যাবে আর কি। হ্যাঁ, আমি আগের পয়েন্টে বললাম যে পরগাছা। তো পুঁজিবাদের মৃত প্রায় কেন বলছেন লেনিন? লেনিন বলছেন যে পুঁজিবাদী ব্যবস্থাতে আভ্যন্তরীণ দিক থেকে সংকট আসবে, আবার বাহ্যিক দিক থেকেও সংকট আসবে। আভ্যন্তরীণ দিক থেকে সংকট কি? আভ্যন্তরীণ দিক থেকে উৎপাদনের উপকরণগুলি ব্যবহার হয়, সেগুলো ক্রমশ উন্নতির দিকে যায় এবং কারখানায় নিযুক্ত হয়ে তাতে উৎপাদন বাড়ে, লাভ বাড়ে, শ্রমিকের মজুরিও বাড়িয়ে দেয়। লেনিন বলছে যে উৎপাদনের উপকরণগুলির উন্নতি একটা সময় এসে আর উন্নতি হবে না, আর উৎপাদনও বাড়তে বাড়তে একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে, অর্থাৎ উৎপাদন, লেনিন বলছেন মার্ক্সবাদ অনুযায়ী উৎপাদন প্রোডাকশন হচ্ছে আপওয়ার্ড রাইজিং, এক্সট্রিম পয়েন্টে গিয়ে আর আপওয়ার্ড রাইজিং থাকবে না, ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে যাবে। তখন মালিক কি শ্রমিকদের মজুরি বাড়াতে পারবে না। মালিক শত চেষ্টা করে উৎপাদন বাড়াতে পারবে না, আবার শ্রমিকদের মজুরি বাড়াতে পারবে না। কিন্তু শ্রমিকদের মজুরি তো বাড়তে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে শ্রমিকরা আন্দোলন সংগঠিত করবে, অর্থনৈতিক দাবির ভিত্তিতে প্রথমে আন্দোলন করবে, তারপরে সেটা আদর্শের ভিত্তিতে রাজনৈতিক লড়াই করবে, অর্থাৎ ক্ষমতা দখল করবার চেষ্টা করবে। তাহলে তখন দেখো একটা দেশের ভিতরে, একটা পুঁজিবাদী দেশে পুঁজিপতি শ্রেণীর পুঁজির একটা ক্রাইসিস দেখা দিবে। তখন কিন্তু এই পুঁজিবাদ মারা পড়বে, অর্থাৎ পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত, বাইরের দিক থেকে পুঁজিবাদ সংকট। পৃথিবীতে যেসব দেশ পুঁজিপতি দেশ, সেসব দেশের ক্যাপিটালিস্ট মালিক রয়েছে, তাদের বিনিয়োগ করতে হচ্ছে দেশের মধ্যে। লেনিন যে সময় কথা বলেছেন তখন কিন্তু প্রত্যেক ক্যাপিটালিস্টরা তার নিজের দেশেই শিল্প কারখানা গড়ে তুলতো, মূলধন বিনিয়োগ করতো, নিজের দেশে শ্রমিককে কাজে লাগাতো, আর শ্রমিকদের শোষণ করতো, আর দ্রব্য নিজের দেশে বিক্রি করতো, আর বাড়তিটা বিদেশে বিক্রি করতো। তো এক্ষেত্রে একাধিক দেশে শিল্পায়ন ঘটেছে। দেখো ইংল্যান্ডে শিল্পায়ন ঘটেছে প্রথম, আর দেখো শিল্পায়নের অর্থনীতি সামন্ততন্ত্রের কৃষিভিত্তিক অর্থনীতির থেকে উন্নত, জাইগান্টিক প্রোডাকশন, জাইগান্টিক ইকোনমি, কিন্তু কি ধন বৈষম্য এখানে বেশি। কিন্তু তাই এরও একটা সংকট, আন্তর্জাতিক দিক থেকে একাধিক পুঁজিপতি দেশ যখন শিল্পের উন্নতি করবে, তার নিজের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কম, শিল্পায়ন মানেই হলো সে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি।
এটা আগের কথা বলছি আমি, 1916 আগের কথা, কিন্তু এটা ভুলে ফেলবে না, এখনকার সঙ্গে তুমি বিচার করলে কিন্তু হবে না, তাহলে ভুল হবে আমাদের। তাই আমরা বলবো যে পুঁজিবাদের এই যে আন্তর্জাতিক দিক থেকে পুঁজিপতি দেশগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। কম্পিটিশন, প্রথমে প্রতিযোগিতা, প্রতিযোগিতা থেকে তোমার সংঘর্ষ, সংঘর্ষ থেকে যুদ্ধ। তাহলে পুঁজিবাদের উন্নতির থেকেই এটা হচ্ছে। তাহলে পুঁজিবাদী ক্যাপিটালিজমের হাই স্টেজ হচ্ছে সাম্রাজ্যবাদ। ওই যে দেশ দখল করা মানে সাম্রাজ্যবাদ। ইম্পারিয়ালিজম ইজ দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। তাহলে ক্যাপিটালিজমের উন্নতি হলো আভ্যন্তরীণ ক্ষেত্রে শ্রমিক বিক্ষোভ হবে, এটা সংকট, আর আন্তর্জাতিক দিক থেকে শ্রমিক বিক্ষোভ হবে, এটা আন্তর্জাতিক দিক থেকে সমস্যা। এবং এক্ষেত্রে লেনিন বলছে দুনিয়ার শ্রমজীবী মানুষ, পৃথিবীর শ্রমজীবী মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাহলে পুঁজিবাদ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই লেনিন বলছেন যে ধনতন্ত্রের বিকাশ, পুঁজিবাদের বিকাশ, পুঁজি বৃদ্ধি, পুঁজি বেশি বিনিয়োগ, পুঁজি বেশি রপ্তানি, বেশি বাজার দখল, বেশি দ্রব্য বিক্রি বাজারে, বেশি কাঁচামাল সংগ্রহ, এর মধ্য দিয়ে একটা সাম্রাজ্যবাদী দেশে দেশে হানাহানি, লড়াই, ভূখণ্ড দখলের লড়াই, দেশ দখলের লড়াই শুরু হয়ে যাবে। সেটাই হলো প্রথম মহাযুদ্ধ, সেটাই হলো প্রথম মহাযুদ্ধ। তাই লেনিন বলছেন পুঁজিবাদ কিন্তু মৃতপ্রায়, পুঁজিবাদ ধ্বংস হবেই, অনিবার্যভাবে ধ্বংস হবে। তাহলে এই হচ্ছে লেনিনের সাম্রাজ্যবাদ সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য। আমরা প্রথম বৈশিষ্ট্য আমরা বলেছি, মেন বৈশিষ্ট্য, একচেটিয়া পুঁজিবাদ, 2 পরগাছা। একচেটিয়া পুঁজিবাদের 5টা বৈশিষ্ট্য বলেছি, 2 এর মেন পয়েন্টে পরগাছা বা ক্ষয়িষ্ণু পুঁজিবাদ, তার 4টি পয়েন্ট বলেছি। আর মৃতপ্রায় এটা একটা পয়েন্টের মধ্যে দেখেছি, এই দ্বন্দ্ব আভ্যন্তরীণ দিক থেকে এবং 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 আন্তর্জাতিক দিক থেকে। দেখো এই যে আন্তর্জাতিক দিক থেকে এখন শিল্পায়ন প্রথম দিকে, প্রথম মহাযুদ্ধের আগে বা দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত শিল্প মালিকরা, মূলধন মালিকরা নিজ নিজ দেশে শিল্প কারখানা করেছে। কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হতে, নয়া উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী সীমাবদ্ধ রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করাতে তোমার বেসরকারীকরণ বেড়েছে, সরকারিকরণ কমেছে, আর অর্থনৈতিক মূলধন, শিক্ষা, সংস্কৃতি সবকিছু বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে। তাই সাম্রাজ্যবাদকে আবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মহাযুদ্ধের পর 1945 সালে যে সনদ তৈরি হয়েছে জাতিপুঞ্জের, সেখানেও বিদায় দেওয়া হয়েছে এবং বহু ভূখণ্ড, পরাধীন ভূখণ্ড স্বাধীনতা পেয়ে গেছে, প্রায় ভূখণ্ড আজকে স্বাধীনতা পেয়ে গেছে। তার প্রত্যেকটা রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র। আর এই সার্বভৌম রাষ্ট্রের উপর লেনিনের যে থিওরি, সেই থিওরিটা কিভাবে কার্যকরী হবে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদকে মানে ধনতন্ত্রের যত বিকাশ হবে তত পুঁজিবাদ ধ্বংস হবে, ধনতন্ত্রের যত বিকাশ হবে পুঁজিবাদ ক্ষয়িষ্ণু হবে, ধনতন্ত্র যত বিকাশ হবে একচেটিয়া পুঁজিবাদের সৃষ্টি হবে। এমনি তুমি দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে লেনিন 1916 সালে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আজকে বিশ্বায়নের যুগে 90 দশক এবং আজকে একবিংশ শতকের আজকে 2025 সালের প্রেক্ষাপটে আমরা যদি বিচার করি, তাহলে প্রত্যেকটা দেশ কিন্তু, প্রত্যেকটা দেশের যে মূলধন, প্রতিটা দেশ যে মূলধন, সেই মূলধন অন্য দেশে বিনিয়োগ করার জন্য বিভিন্ন ধরনের সন্ধি করছে, চুক্তি করছে, গ্রুপ তৈরি করছে। প্রথমে শিল্পে উন্নত দেশগুলি 6টা দেশ এক জায়গায় হয়েছে, তারপরে G7 হয়েছে একটা যোগ হয়ে, তারপরে G8 হয়েছে, তারপর G8 আবার G20 হয়েছে, এটা আরো বাড়বে। আজকে আঞ্চলিক বিভিন্ন সংগঠন হয়েছে। তাহলে সব কিন্তু নিজে যারা একটু উন্নতি দিকে যাচ্ছে। চীন দেখো বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে 80 দশকে, ভারত 90 দশকে। চীন আমাদের থেকে আগেই কিন্তু তার পুঁজি বিশেষ করে অনুন্নত দেশগুলিতে বিনিয়োগ করেছে। আর শিল্পের পরিকাঠামো তৈরি করার জন্য চীন ঋণ দিচ্ছে, দিয়ে সেই দেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিচ্ছে, সেই দেশকে দুর্বল করছে, সেই দেশের উপর আধিপত্য বিস্তার করছে, অর্থনৈতিক আধিপত্য, তার সঙ্গে সঙ্গে সামরিক আধিপত্য। আর উন্নত দেশগুলো তাদের মূলধন কত বাড়াতে পারবে তার জন্য কম্পিটিশন। তার জন্য আজকে তাইওয়ানকে কেন্দ্র করে চীন আর আমেরিকার মধ্যে দ্বন্দ্ব কেন বলতো? আমেরিকার 8ম বাণিজ্য স্থান হচ্ছে তাইওয়ান। তাহলে সেই বাণিজ্য ওয়ান চায়না পলিসি চীন সরকার যেটা নিয়েছে, তাহলে তাইওয়ান যদি দখল করে নেয়, তাহলে বাণিজ্য শেষ হয়ে যাবে, আমেরিকার বাণিজ্য ক্ষতি হবে, তাহলে তার দেশের মূলধন বিনিয়োগের সমস্যা হয়ে যাবে। লেনিনের বক্তব্য যে মিলে যাচ্ছে। আজকে ইউক্রেনকে ন্যাটোর আমেরিকার নেতৃত্বে 32টা দেশ সাপোর্ট করছে রাশিয়ার বিরুদ্ধে। কেন? ন্যাটো ইউক্রেন দখল দিতে পারলে ন্যাটো আমেরিকা নেতৃত্বে, তাহলে কৃষ্ণ সাগর অঞ্চলে আধিপত্য বিস্তার করবে ন্যাটো দিয়ে। রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে, তাহলে রাশিয়া যে মূলধন বিদেশে বিনিয়োগ করবে, কি করে করবে? তাও ভারত নিরপেক্ষ থেকে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, বহু অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আজকে আমেরিকা যে মূলধন মালিকরা আজকে ভারতের সঙ্গে, আমেরিকা যত হামি তামি করুক, ভারতকে আবার পাশে নেবে। দুটো কারণ, এক হলো তার বাণিজ্য ঠিক রাখার জন্য, মূলধন রপ্তানি ঠিক রাখার জন্য, আর চীনকে প্রতিরোধ করার জন্য একটা ভারতকে সামনে রাখবে। তখন চীন হচ্ছে প্রতিদ্বন্দ্বী আমেরিকা, 1 নম্বর প্রতিদ্বন্দ্বী। চীন সুপার পাওয়ার স্টেটে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না, তোমরা এটা দেখো, খুব থিওরি, এটা আমি ভেবে পড়েছি, এটা খুব ভালো, ইন্টারেস্টিং। তোমরা এর পরবর্তীকালে কোনো বিষয়ে প্রবলেম হলে বলবে, তাতেও আমি ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেবো। ঠিক আছে।